বিলাসবহুল হোটেলটার সামনে বিস্তীর্ণ মহাসড়ক, তার সাথেই সারি সারি ল্যাম্পপোস্ট দণ্ডায়মান, তারা আলো দিচ্ছে। শুভ্র মোলায়েম আলোয় চারপাশটা স্নিগ্ধ অদ্ভুতরে ঠেকছে। ব্যস্ত শহরে ছোট বড় গাড়িগুলো আপন গতিতে আপন গন্তব্যে ছুটছে। ঘড়িতে এখন রাত 9টা বাজে। একটা লম্বা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ঢাকা যাওয়ার জন্য গাড়িতে ওঠার বন্দোবস্ত হচ্ছে। প্রেম, ফারহান, মিল্লাত ভাই এসে হাজির। সাথে যেসব গার্ডস আনানো হয়েছিল তারাও ঢাকা যাওয়ার জন্য গাড়িতে বসে আছে। সব মিলিয়ে 3টা গাড়ি। প্রহর ভাই ওনার নিজস্ব গাড়িতে উঠে প্রেমকে বলল, রোশনিকে নিয়ে তোরা পেছনে গাড়িতে ওঠ, একটু একা থাকতে চাই। কথাটা শোনা মাত্র আমার ক্ষুদ্র মনটা ভেঙে গেল। যদিও ওনার সাথে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু খারাপ লাগলো কেন জানি না। আর কোনো কথাবার্তা না বলে পেছনের গাড়িতে উঠে পড়লাম। আমিও কম যাই না। উনি আমাকে নিজের গাড়িতে না নিলে নিবে না, সমস্যা কি? প্রেমও আমার দেখা দেখি গাড়িতে উঠে পড়লো। গাড়ি ছেড়ে দেওয়ার পর প্রেম বলল, কেমন কাটলো দুদিন? আমি অনুভূতিহীন স্বরে বললাম, জানি না, তবে তোর সাথে ঢাকা যেতে পারলেই ভালো হতো। তুই কখন কি বলিস কিছুই বুঝি না। প্রহর তোমাকে কোনো প্রপোজাল দিল না? পেছন থেকে মিল্লাত ভাই হঠাৎ এমন কথা বলায় চমকে উঠলাম। পেছন ফিরে দেখলাম ফারহান কানে হেডফোন ঢুকিয়ে মনোযোগ দিয়ে গান শুনছে। দুনিয়া সম্পর্কে এখন ওর কোনো ধারণা নেই। মিল্লাত ভাই প্রশ্ন করে জবাবের আশায় চাতক পাখির ন্যায় চেয়ে আছে। আমি উল্টো প্রশ্ন করলাম, কিসের প্রপোজাল ভাইয়া? তার মানায় করে নাই। ধুর, এই সারাকে দিয়ে কিছুই হবে না। আপনি কি ঐশীকে বিয়ে করতে চান? উনি হতভম্ব হয়ে বললেন, আরে না, এগুলো কি বলো তুমি? তাহলে ওনাকে শালা বললেন কেন? সাথে সাথেই হো হো করে হেসে উঠল প্রেম। সাথে মিল্লাত ভাইও যুক্ত হলেন। আমার হাসি পেলেও হাসতে পারলাম না। আসলে আমরা অনেক সময় নিজে হাজার কষ্ট বুকে চেপে অন্যকে হাসাতে জানি, অথচ নিজেই নিজেকে জিজ্ঞেস করলে একটা উত্তর পাওয়া যায়, মন খারাপ। আমাকে না বলে তুমি চিটাগাং কেন চলে গেছিলা বলবা? অনেক মিস করেছি তোমায়। সারার জবাবে বালিশ থেকে মাথা তুলে তাকালো প্রেম। কিছুক্ষণ আগে ঢাকা ফিরেছে সে। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে একটু ঘুমাতে চেষ্টা করেছিল, কিন্তু সারার প্রশ্নে আর ঘুমাতে ইচ্ছে হলো না। কোলবালিশটা মাথায় দিয়ে বলল, ওর ভাই হঠাৎ ডাকলো, তাই গিয়েছিলাম, তোমাকে জানানোর সময় পাইনি। সারা ক্ষুণ্ণ হয়ে বিছানায় ঢপ করে বসে পড়ল। একটু আগে ঘুম থেকে উঠেছে সে। ফজরের আজান দেয়ায় দুজন নামাজ পড়ে নিয়েছে তাড়াতাড়ি। উদ্দেশ্য প্রেম একটু রেস্ট করবে। সারা ওর কাছাকাছি গিয়ে প্রেমের চুলগুলো বুলিয়ে দিতে দিতে বলল, আমায় মিস করনি? না, মাত্র তো একটা দিন হলো। সারা জবাব না দিয়ে হাত বুলিয়ে দেয়া বন্ধ করে দিল। প্রেম বুঝতে পেরে মাথা ঘুরিয়ে বলল, ঘুমাবে না? সারা মাথা নাড়ালো, যার অর্থ ঘুম আসছে না। অতঃপর বলল, এতক্ষণ তো জেগেছিলে, ঘুম আসে না? আচ্ছা, আমি মাথা টিপে দিচ্ছি, না হয় তুমি ঘুমিয়ে পড়ো। আরে না, একটু ঘুমিয়েছি তো। আমার আবার একবার ঘুম ভেঙে গেলে ঘুমাতে ইচ্ছে করে না। সারার ইচ্ছে হলো প্রেমকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসবে। এখনো তেমন আলো ফুটেনি। ভালো লাগবে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। মানুষটা অনেক টায়ার্ড হয়তো। প্রেম বিষয়টা লক্ষ্য করতেই বলল, কিছু বলতে চাও? না, কিছু না। প্রেম হঠাৎ লক্ষ্য করলো সারা শাড়ি পরেছে, বাসন্তী রঙের শাড়ি। শাড়িতে অনেক সুন্দরী লাগছে মেয়েটাকে, একদম পাক্কা বউ বউ সাজ। সেজেগুজে বসে আছে দেখছি। আমার ঢাকা ফেরার আনন্দে এই সাজ নাকি? মেয়েটা এত ভালোবেসে কেন আমাকে? আমি তো কাউকে ভালোবাসতে পারি না। তবে মেয়েটার প্রতি মায়া জন্মেছে। সে গত 3 বছর ধরে ও আমার পিছনে পড়েছিল। কত অপমান করেছি, ইগনোর করেছি, তবুও আমায় ছাড়েনি। বিয়ের পরও এমন কষ্ট সহ্য করবে ও? এদিকে প্রেম সারার দিকে চেয়ে আছে দেখে সারা ভীষণ লজ্জা পেল। এতক্ষণে ওর মনটা একটু শান্তি পেল। প্রহর ভাইয়ের আম্মুকে বলে কত কষ্ট করে শাড়িটা পরলাম, এত সাজলাম, ফাইনালি আমি সার্থক। সারা নিজে লজ্জা পেয়েও প্রেমকেও লজ্জায় ফেলাতে বলল, কি দেখো অমন? প্রেম ফিক করে হেসে বলল, একটা পেতনিকে দেখি, এমন করে কেউ সাজে? তোমাকে তো এমনিই ভীষণ সুন্দর লাগে। সারা মোটেও মন খারাপ করলো না, বরং একটা বালিশ নিয়ে ওর পাশে শুয়ে পড়ল।
চুলগুলোকে পিছনে সরিয়ে প্রেমের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, এত কি দেখো? এতক্ষণ প্রেম সারার দিকে তাকিয়েই ছিল। ইচ্ছে করে মেয়েটাকে লজ্জা ফেলতে আনন্দ হচ্ছে। প্রেম কোনো কথা না বলে ওকে কোলবালিশ বানিয়ে ফেলল। অতঃপর বলল, কুলবালিশ ছাড়া ঘুম আসে না আমার। এমন একটা জলজ্যান্ত কুলবালিশ থাকতে কি তুলার কুলবালিশ লাগে? তুমি তো তুলার থেকেও নরম। লজ্জায় সারার মরে যেতে ইচ্ছে করলো। শরীরের উপর মনে হচ্ছে কোনো পাহাড় তুলে দেয়া হয়েছে। কি ওজন মাইরি! সারা মাথা তুলে লজ্জা মিশ্রিত স্বরে বলল, পা সরিয়ে ফেলো, কি ওজন! প্রেম সাথে সাথে পা সরিয়ে ফেলল। অতঃপর লাইটটা অফ করে দিয়ে কম্বলের নিচে দুজনকে ঢেকে ফেলল। এখন শেষ রাতের সময় বলে একটু ঠান্ডা পড়ছে। মনে হচ্ছে প্রেম রাগ করেছে, কিন্তু সারার খারাপ লাগলো ভীষণ। একটু না হয় পা তুলেই দিয়েছে, তাই বলে এভাবে বললাম কেন? কষ্ট করে থাকলেই হতো। অতঃপর সারা সাহস করে প্রেমের দিকে এগিয়ে শুলো। ওর পেশিবহুল বাম হাতটা জড়িয়ে ধরে শান্তির ঘুমে তলিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হল। প্রেমের শরীর থেকে এক অদ্ভুত নেশালো গন্ধ আসছে। এই গন্ধটা অনেক ভালো লাগে সারার। এর আগেও গাড়িতে অথবা রিকশায় থাকাকালীন গন্ধটা পেয়েছিল সে। ভাইয়া কি তোকে প্রপোজ করেছিল? আশ্চর্য, সবাই এই উদ্ভট প্রশ্নটা করছে কেন? উনি আমাকে পছন্দ করতে যাবে নাকি যে প্রপোজ করবে? যদিও ভাগ্যক্রমে এখন বিয়ে হয়েছে। আমি ওনার কথার জবাবে মাথায় চাটি মেরে বললাম, কি এসব আবল তাবল বলছিস? মাথা ঠিক আছে নাকি ওই পুলক বেটা সব খেয়ে ফেলেছে? ঐশী থামলো না, উপরন্তু পুলক ভাইয়ের কথা এড়িয়ে গিয়ে বলল, কেন? প্রহর ভাই যে তোকে পছন্দ করে জানিস না? আমার তো মনে হয় তোমরা তলে তলে টেম্পো চালাচ্ছ। কে পছন্দ করবে আমায়? প্রহর ভাই? কোনো ভোরবেলা যদি দেখি সূর্য পশ্চিম দিকে উঠেছে তাহলে বিশ্বাস করব। বিয়েটা তো আকস্মিক হয়েছে, আমরা কেউ মেনে নেইনি। ঐশীর সাথে সাথে চিৎকার করে বলল, কি তোরা বিয়ে করেছিস আর আমরা জানলামই না? দাঁড়া, আম্মুকে সব জানাচ্ছি। মুখ ফসকে কোন অঘটন ঘটালাম খোদাই জানে। এইদিকে কথা বলেই ঐশী দৌড় দিয়েছে। এখন আম্মিকে জানালে তো সর্বনাশ হয়ে যাবে, নিশ্চয়ই আমাকে বেয়াদব মেয়ে ভাববে। আমি আর সময় নষ্ট না করে ওর পিছু পিছু ছুট লাগালাম। এতক্ষণ আমরা ছাদের মধ্যে ছিলাম, মুহূর্তেই ও ছাদ থেকে উধাও। আমি দৌড়ে ছাদ পার হয়েছি কি হই নাই, হঠাৎ সামনে একটা দেওয়াল হাজির হওয়ায় ধাক্কা খেয়ে ছাদের মধ্যে পড়ে গেলাম। কোমরটা বোধ হয় ভেঙেই গেল। কোনো মতে পেছনে ফিরে তাকিয়ে দেখলাম প্রহর ভাই। এত লম্বা কেন উনি? আমি তো ভাবলাম কোনো দেওয়াল বোধ হয়, কিন্তু এখন সময় নষ্ট করা চলবে না। নিজের কোমরের কথা ভুলে গিয়ে ওনাকে বললাম, ঐশী জেনে গেছে যে আমাদের বিয়ে হয়েছে, তাড়াতাড়ি আটকান ওকে। উনি কানেই নিলেন না কথাটা, বরং ঠায় দাঁড়িয়ে আমার কষ্ট দেখছেন। এদিকে ওনার সাথে হঠাৎ ধাক্কা খাওয়ায় নাকে ভীষণ ব্যথা পেয়েছি। কোথায় উনি আমাকে যে একটু রোমান্টিক স্টাইলে কোলে তুলবেন তাও করলেন না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং দেখলেন। আমি কষ্ট করে উঠে দাঁড়িয়ে দেখলাম বাম হাতটা ছিলে গেছে। তবুও সেই সব তোয়াক্কা না করে ছুট লাগাবো, সাথে সাথেই আমার হাত টেনে ধরলেন উনি। আশ্চর্য, বাংলা সিনেমার নাটক করছেন নাকি? এই শয়তান, বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছিস কেন? আমি ওনার হাত সরিয়ে নিতে চাইলেও পারলাম না, বরং ধমক খেয়ে চুপসে গেলাম। হায় আল্লাহ, এতক্ষণে ঐশী বোধ হয় বলেই দিয়েছে বাসার সবাইকে। উনি আমার হাতটা চেক করে বললেন, হাতটা ছিলে গিয়েছে তবু তেজ কমেনি। তাতে আপনার কি? হ্যাঁ, আপনি ওই সুন্দরী নার্স মেয়েটার পিক দেখুন। উনি ডেভিল মার্কা হাসি দিয়ে ছিলে যাওয়া জায়গায় ফু দিয়ে দিলেন, সাথে সাথেই শিরশির করে উঠল শরীর। অতঃপর বললেন, আমারই তো সব। ভাইয়া আমাদের না জানিয়ে বিয়েটা করে নিয়েছে আম্মু। তুমি কি কিছু বলবা? আমার রাগ হচ্ছে ভীষণ। ঐশী বারবার বলার পরেও আম্মি মাথা তুলে তাকাচ্ছে না, এক দৃষ্টিতে শুধু মেঝের দিকেই তাকিয়ে আছেন। চারপাশে থমথমে অবস্থা, কেউ কোনো কথাবার্তা বলছেন না। ড্রয়িং রুমে এখন আম্মি, প্রহর ভাই, ঐশী, প্রেয়সী বসে আছেন। আঙ্কেল এখন অফিসেই আছেন, আর প্রেয়সী প্রহর ভাইয়ের কোলে বসে আপন মনে খোঁচা খোঁচা দাড়িগুলো বুলিয়ে যাচ্ছে, খেলছে, হজবরল বলছে। আর সেটাই প্রহর ভাই মনোযোগ দিয়ে শুনছে। তাকে দেখে মনে হচ্ছে এখানে কিচ্ছুই হচ্ছে না,
একদম ডোন্ট কেয়ার মুডে বসে আছেন। কিন্তু আমি তো শান্ত থাকতে পারছি না। দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। তার মানে আম্মি আমাকে মেনে নেবে না? থুর, মেনে নেবে না নিলেই বাকি। আমি তো ওনাকে পছন্দ করি না, কিন্তু তবুও মন মানছে না। বিয়ে নামক অদ্ভুত বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আমার জীবনের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি আমার রুমের দরজা ঘেঁষে দাঁড়িয়ে লুকিয়ে সব কিছু পর্যবেক্ষণ করলাম। তখনই মসজিদে মাগরিবের আজান শোনা গেল। ইতিমধ্যে যে সন্ধ্যা হয়ে গেছে তা বুঝতেই পারিনি। হঠাৎ আম্মি গভীর স্বরে বললেন, যাও সবাই নামাজ পড়তে যাও। আর বাবু, তুই নামাজ পড়ে একটু আমার রুমে আসিস তো। সবাইকে নামাজ পড়তে বলে সোফা থেকে উঠে পড়লেন আম্মি। কিন্তু আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। আম্মি কেন ডাকলেন প্রহর ভাইকে? প্রহর ভাই বললেন, আমার একটা কাজ আছে আম্মু, পরে আসবো। আসতে হবে না তোকে। প্রহর ভাই মুচকি হেসে আম্মিকে জড়িয়ে ধরে বললেন, তাহলে আসবো, 100 বার আসবো। তবুও আম্মির মুখে হাসি ফুটলো না। উনি আম্মিকে ছেড়ে দিয়ে যখন উপরে উঠছিলেন, সাথে সাথেই রুমে ঢুকে পড়লাম আমি। দেখে ফেললে আবার পচাবে, কিন্তু যা হবার তা হয়েই গেল। উনি আমার রুমে ঢুকে গম্ভীর কণ্ঠে বললেন, পড়াশোনা নাই তোর? সামনে যে পরীক্ষা ভুলে গেছিস? বই খাতা নিয়ে পড়তে বস, আমি পড়াবো। আমি শুকনো ঢোক গিলে পেছনে ফিরে বললাম, আমার শরীরটা ভালো লাগছে না ভাইয়া, আরেকদিন পড়বো। নেহাত কমন অজুহাত দিলাম। উনি আমার কথা বিশ্বাস না করে হঠাৎ এগিয়ে আসলেন। আমি সামান্য পিছিয়ে যেতেই উনি আমার অজুহাতকে ছুঁড়ে ফেলে নিজের হাত ছুঁয়ে দিলেন কপালে। মুহূর্তেই কেঁপে উঠলাম আমি। এবার কিন্তু ওনার ছোঁয়ায় কেঁপে উঠিনি, বরং ওনার গম্ভীর ধমক খেয়ে চুপসে গেলাম। আহত দৃষ্টিতে তাকাতেই উনি গম্ভীর কণ্ঠে বললেন, মিথ্যা বলা শিখে গেছিস তাহলে? তোর শরীর তো ঠিক আছে। এই মিথ্যা বলার কারণে আজ সারা রাত তুই পড়বি আর আমি পাহারা দেব। এটাই তোর শাস্তি। আমি এতক্ষণ চোখ বন্ধ করেছিলাম, ভয়ে ওনার দিকে তাকানো যাচ্ছে না। কি ধারালো দৃষ্টি, যেন দৃষ্টিতেই ঘায়েল করে দিবে। অতঃপর ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখলাম উনি একদম নিকটে। মুখের উপর ওনার দৃষ্টি অবলোকন করতেই অন্তরাত্মা শুকিয়ে গেল। আজ উনি চোখ সরালেন না। আমি যেন হতবুদ্ধিতে পড়ে গেলাম। কি করব? আমি এখনো নির্লজ্জের মতোই তাকিয়ে আছেন উনি। ওনার তপ্ত নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়তেই পেছনে সরে গেলাম আমি। ওনার প্রতি রাগ হচ্ছিল প্রচুর। রাগটা আরও বাড়ল যখন দেখলাম উনি শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। এই সাদা রংটা আমার পছন্দ না। এটা কেন বোঝেন না উনি? যদিও সব কালারেই ওনাকে সুন্দর লাগে, তাহলে এই কালারটাই কেন বারবার? আমি নিজের কৌতূহল আর রাগ দমিয়ে রাখতে না পেরে স্পষ্ট বললাম, এই সাদা পাঞ্জাবি, সাদা শার্ট, সাদা টি শার্ট কি আপনাকে জাদু করেছে? আমার কিন্তু একদম পছন্দ হচ্ছে না। একদিন দুদিন হলে তাও কথা ছিল। আচ্ছা আপনি বলুন তো, দেশে ফেরার পর থেকে অন্য কোনো কালারে আপনাকে কখনো দেখেছি? ফর্সা মানুষের এত হোয়াইট কালার মানায় না, একটু ইউনিক কালার চয়েস করবেন। উনি কথাটা শোনা মাত্র ওনার সব থেকে শয়তানি মার্কা হাসিটা দিলেন। অতঃপর রুম থেকে বের হতে নিলেই শান্তিতে চোখ বুঝলাম আমি। কিন্তু শান্তিটা ছুটে গেল যখন দেখলাম উনি রুম থেকে বের হবার বদলে দরজা বন্ধ করছেন। বিষয়টা লক্ষ্য করতেই আমার দুটো চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আমি ছুটে গিয়ে ওনার হাত ধরে বললাম, এই আপনি দরজা বন্ধ করলেন কেন? খুলুন বলছি, আমি কিন্তু চিৎকার করব। উনি কথা শুনলেন না, বরং পেছনে ঘুরে আমাকে দরজার সাথে চেপে ধরে বললেন, এমন ভাব করছিস যেন এক রুমে থাকিসনি কখনো। তখন তো কিছু মনে হয়নি। ওনার পেশিবহুল দুটো হাত আমার একদম কাঁধ বরাবর। এদিকে ওনার ব্যবহারের সন্দেহ হচ্ছে আমার। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, দরজা খুলুন প্রহর ভাই, আমি আম্মির কাছে যাব। আপনি খুব খারাপ। মারবো একটা থাপ্পড়। আম্মির কাছে যাবি মানে? জামাই রুমে কি কি করে সব গিয়ে বলে দিবি, তাই না? আচ্ছা ওসব বাদ, কি যেন বলছিলি? হোয়াইট কালারে আমায় ভালো দেখায় না? আসলে আমাকে অনেক সুন্দর দেখায়। তুই হিংসে করিস জন্য পড়তে মানা করছিস, কিন্তু তুই যত মানা করবি আমি তত বেশি বেশি পড়বো। তুই তো আমার মতো এত ফর্সা হতে পারবি না, তাই এমন হিংসে করিস। মেয়েরা হলো হিংসার জাত, এদের থেকে দূরে থাকাই উত্তম। তবে তোর কথাই না হয় মানবো একদিন। সে দিনটা হবে তোর আমার স্বপ্নের দিন, যেখানে শুধু তুই থাকবি আর কেউ না। ওনার হুমকি, পিঞ্চ করে কথা বলা আর রোমান্টিক কথাবার্তা একসাথে শোনার সৌভাগ্য হলো। এত কথা বলতে পারেন উনি? জানতামই না। উনি কি আমাকে পছন্দ করেন নাকি? থুর, কী সব ভাবি আমি। তাহলে কি আমার রং নিয়ে খোঁটা দিতেন?
আমি খেপে গিয়ে ওনার শক্তপোক্ত হাত দুটি সরানোর বৃথা চেষ্টা করে বললাম, দেখুন, আমি আপনার মতো সাদা বিলাই না হলেও যথেষ্ট ফর্সা আছি, আর হতে চাই না। এখন আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ, দুশ্চরিত্রহীন মানুষ। এবারের মতো ছেড়ে দিচ্ছি তোকে। এখন বই নিয়ে ফটাফট পড়তে বস, একটু পর পড়াতে আসবো। উনি কথাটা বলেও ছেড়ে দিলেন না আমায়। অতঃপর ওনার নিষ্পাপ আকৃতির অভদ্র মুখশ্রী আমার কানের কাছে নিয়ে বললেন, খুব তাড়াতাড়ি আসছি, রেডি হয়ে থাক। শুধু নির্লজ্জের মতো এই কথাটা বলেই থেমে থাকলেন না। টুপ করে আমার গলায় চুমু দিয়ে হুট করে আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেললেন। অতঃপর এক প্রকার দৌড়ে রুম থেকে পালিয়ে গেলেন। এদিকে আমার অবস্থা একেবারেই শোচনীয়, লজ্জায় মরে যেতে ইচ্ছে হলো। বিছানায় শুয়ে থাকতেই যেন হতভম্ব হয়ে যাচ্ছি বারবার। আশ্চর্য, এটা কি হলো? শেষ পর্যন্ত লজ্জায় এই গরমেও কম্বলের নিচে ঢুকে পড়লাম, অথচ কম্বলের নিচেও শান্তি নাই। সেই ভয়ঙ্কর দৃশ্যটা বারবার চোখের সামনে ভাসছে, আর আমি তরতর করে ঘামছি। অবশেষে এসিটা অন করতে বাধ্য হলাম। এরপর ওনার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমি খোদা? আম্মু আসবো? আমি তখন নামাজ শেষ করে তসবি গুনছিলেন। প্রহর ভাইকে হাসতে দেখে আসার অনুমতি দিয়ে আবারও পূর্বের কাজে মনোযোগ দিলেন। প্রহর রুমে ঢুকে বিছানায় ধপ করে গায়ে এলিয়ে দিলেন। অতঃপর একটু আগের ঘটনা মনে করে অবলীলায় বারবার হাসতে লাগলেন। কি অদ্ভুত মেয়ে রে বাবা! অবশ্য আমিও কম অদ্ভুত না। একটু আগে যে কাজ করে আসলাম তাতে মনে হয় ও আর মুখ দেখাতে পারবে না আমাকে। আবারও শব্দ করে হাসলো প্রহর। পাগলের মতো হাসছিস যে, বিয়ে করে কি মাথার তার ঢিলা হয়ে গেছে? আম্মির কথা শোনা মাত্র চুপসে গেল প্রহর। অতঃপর মিইয়ে যাওয়া কণ্ঠে বললেন, আসলে আম্মু বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে তো, তাই কাউকে জানাতে পারিনি। আম্মি বিছানায় না বসে সোফায় গিয়ে বসলেন। অতঃপর মন খারাপ করে বললেন, তাহলে প্রেমের বিয়েটাও অ্যাক্সিডেন্টলি হয়েছে? ও কি এবারই ছেলে না? পরপর দুটো ছেলের বিয়ে হলো, আর আমি মা হয়েও জানতে পারলাম না। ইয়ে মানে? প্রহর নিজেও আম্মিকে যথেষ্ট ভয় পায়। ছোটবেলায় তো আর কম মায়ের খায়নি। এখন অবশ্য আগের মতো ভয়টা নেই। আমি চুপ করে থাকতেই প্রহর ভাই বললেন, আমি পরের সপ্তাহে নিউ ইয়র্ক যাচ্ছি আম্মু, এখন প্লিজ মন খারাপ করে থেকো না। আমি তো মন খারাপ করে থাকছি না। তুই যে এমন অঘটন ঘটাবি তাতে আমি অবাক হইনি, কিন্তু তোর বাবা, তিনি তো পুরো শখ খেয়ে যাবেন এই অবস্থা দেখলে। আর তুই চলে গেলে তোর বউয়ের কি হবে? তোমরা যা সিদ্ধান্ত নিবা তাই হবে। প্রহর ভাই গম্ভীর কণ্ঠে কথাটা বলতেই আম্মি কঠিন স্বরে বললেন, তোকে আমি মারবো বাবু। বিয়ে করে বলছিস আমি যা সিদ্ধান্ত নিব তাই হবে। ঠিক তখনই প্রেয়সী দৌড়ে এসে বলল, বাবা এনেতে বাম্মু, তোমার ডাকে। প্রেয়সী আদো আদো গলায় প্রহর রুম থেকে বের হয়ে ওকে কোলে নিয়ে বলল, তোর মিষ্টি আপু এখন কি করে সেটা জানাবি, ঠিক আছে? তাহলে চকলেট পাবি। প্রেয়সী আর এক মুহূর্ত দেরি না করে কোল থেকে নেমে দৌড় দিল মিষ্টি আপুর রুমে। প্রহরের হঠাৎ মনে উঠল প্রেয়সীর সাথে একটু একান্ত কথা বলতেই তো ভুলে গেছি।